আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখব যে আরও কিছু প্রশ্ন এবং উত্তর যাতে আলোচনা হয়ে যায়। তো প্রথম প্রশ্ন আছে, প্রক্সি যুদ্ধ বা প্রক্সি ওয়ার কৌশলটি ব্যবহৃত ছিল কোন যুদ্ধে? প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে না ভারত পাক যুদ্ধে? প্রক্সি যুদ্ধ হচ্ছে সরাসরি একে অপরের সঙ্গে যুদ্ধ না করে অন্য দেশের মাধ্যমে যুদ্ধ করা, এটাকে প্রক্সি যুদ্ধ বলা হয়। এটা ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই। এখানে বলছে যে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের সঙ্গে কোনোদিনও সরাসরি যুদ্ধ করেনি, অন্য দেশের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধ করত, তাই এটাকে প্রক্সি লড়াই বলা হতো এবং এই প্রক্সি যুদ্ধ ঠান্ডা লড়াই ব্যবহার হয়েছিল। এর পরের প্রশ্ন হচ্ছে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত সর্বপ্রথম কোন জায়গাতে হয়েছিল, মানে প্লেসের কথা বলছে। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত প্রথম হয়েছিল ইউরোপীয় মহাদেশে, অর্থাৎ ঠান্ডা লড়াই একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজবাদী জোট, অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, এই দুটো জোটের মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সেটা ইউরোপীয় মহাদেশে হয়েছিল। এরপরে রয়েছে যে ওয়ারশো প্যাক্ট অর্থাৎ ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, মানে কোন দেশের উদ্যোগে এই ওয়ারশো প্যাক্টটা চুক্তি বা গঠিত হয়েছিল? এটি করতে হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ন্যাটো গঠিত হয়েছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 সালে, আর সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে গঠিত হয়েছিল ওয়ারশো প্যাক্ট এবং এটা হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। এর সঙ্গে সঙ্গে এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে রয়েছে যে এখানে সাজাতে বলছে যে কার পরে কী হবে। এখানে বলছে আমেরিকার সর্বগ্রাসী আধিপত্যের শিকার হওয়া দেশগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লিখতে বলছে, মানে আমেরিকা এমন কিছু কিছু দেশ আছে যে দেশগুলো ধ্বংসের কারণ এবং সেই দেশগুলির মানে পরিস্থিতি পরপর আরও খারাপ হয়ে গেছে, সেগুলো পরপর সাজাতে বলেছে। এখানে উত্তর হবে বি, অর্থাৎ প্রথমে ইরাক, তারপরে কুয়েতের পর সোমালিয়া, তারপর যুগোস্লাভিয়া। এই দেশগুলো পরপর আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে গেছে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে? সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে এবং এই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে এবং বাইপোলারিটি অর্থাৎ দ্বিমেরুতারও শেষ হয় 1991 সালে, যখনই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল। এরপরে প্রশ্ন, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ হলো, মানে ওখানে বলছে যে জোট নিরপেক্ষ যে আন্দোলনটা অর্থাৎ নেম নন অ্যালাইন মুভমেন্ট, এটা কেন ঘটেছিল? এটা ঘটেছিল জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক অনগ্রসরতার কারণে এবং এই আন্দোলনের উদ্দেশ্য ছিল যে কোনো জোটে যোগদান না করে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা। এরপরে বলছি যে জাতিপুঞ্জের মূল সনদে প্রথমে কটি দেশ স্বাক্ষর করেছিল? জাতিপুঞ্জ গঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর এবং এই সময় একটি সনদ স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ সংবিধান স্বাক্ষরিত হয়েছিল। তো প্রথমে সংবিধানে কতটি রাষ্ট্র বা কটি রাষ্ট্র স্বাক্ষর করেছিল? এটির উত্তর হবে 51টি রাষ্ট্র, অর্থাৎ 51 স্টেট প্রথমে সম্মিলিত জাতিপুঞ্জের মূল সনদে স্বাক্ষর করেছিল। তারপরে প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো, অর্থাৎ জাতিপুঞ্জ যে তৈরি হয়েছিল কোন উদ্দেশ্যে বা কোন লক্ষ্যে জাতিপুঞ্জকে তৈরি করা হয়েছিল বা তৈরি হয়েছিল? এখানে কি কি অপশান আছে না, সকল রাষ্ট্রকে একত্রিত করা, তারপর বলছে যে রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব বৃদ্ধি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা, এটা তো আগে হবে না, আর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এখানে উত্তর হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, অর্থাৎ পৃথিবীতে যাতে বিশ্বযুদ্ধ আর না হয় বা কোনো যুদ্ধই যাতে না হয়, শান্তির প্রতিষ্ঠা করার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর এবং 24শে অক্টোবর তারিখটিকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। এরপরে প্রশ্ন রয়েছে যে জাতিপুঞ্জ প্রতিটি সদস্য রাষ্ট্র, মানে জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন প্রেরণ করতে পারে, অর্থাৎ কতজন পাঠাতে পারে? অর্থাৎ সাধারণ সভা হলো জাতিপুঞ্জের একটি প্রধান অঙ্গ বা সংস্থা। এই সাধারণ সভার মোট সদস্য সংখ্যা 193, অর্থাৎ জাতিপুঞ্জে যতজন সদস্য আছে সাধারণ সভার সদস্য সংখ্যাও তত। এখানে প্রশ্ন বলছে জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন করে পাঠাতে পারে? উত্তর হবে 5 জন, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে 5 জন করে প্রতিটি সদস্য রাষ্ট্র পাঠাতে পারলেও ভোট দেওয়ার সময় প্রত্যেকটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারে।
তারপরের প্রশ্ন রয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা নিয়োগ করে কাকে? এখানে কিছু কিছু অপশান আছে, দেখো। প্রধান মহাসচিবকে নিয়োগ করে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করে, সম্মিলিত জাতিপুঞ্জের নতুন সদস্যদের নিয়োগ করে। এখানে প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা নিয়োগ করে, অর্থাৎ নিরাপত্তা পরিষদ সাধারণ সভাকে সুপারিশ করে দেয় এবং সেই অনুসারে সাধারণ সভা নিয়োগ করে। এবং নিয়োগ করে কাকে না, এখানে যতগুলো অপশান দেওয়া আছে সবাইকেই এই পদ্ধতিতেই নিয়োগ করা হয়, যে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা নিয়োগ করে, মহাসচিবকেও নিয়োগ করে, নতুন সদস্যদের এইভাবে নিয়োগ হয় এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদেরও নিয়োগ হয়। অর্থাৎ উত্তর হবে ডি। উত্তর হবে ডি। এর পরের প্রশ্ন রয়েছে বিশ্ব ব্যাংক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এখানে বলেছে যে বিশ্বব্যাংক যে গোষ্ঠীটা রয়েছে, বিশ্বব্যাংক মানে অর্থাৎ পৃথিবীতে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, কোন সংস্থাগুলো অর্থনীতির সঙ্গে অর্থাৎ বিশ্ব ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত নয়, নয় বলছে, মনে রাখতে হবে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আইবিআরডি আর গ্যাট। এখানে উত্তরগুলো ভুল আছে। এখানে প্রশ্ন অনুসারে উত্তরগুলো অবশ্যই ভুল হবে, কারণ বিশ্ব ব্যাংকের অন্তর্ভুক্তি সংস্থাগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় বলছে। ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর গ্যাট হচ্ছে ডব্লিউটিওর আগের সংস্থা, এটাও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। তো এই দুটি উত্তর কোনোদিন হবে না, একটা উত্তর হতে পারতো। এখানে যদি ডব্লিউবি থাকতো অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক থাকতো, তাহলে এখানে একটা উত্তর নেওয়া যেতে পারতো। তারপরের প্রশ্ন রয়েছে যে ডক্টর জেফ্রি ডি সাচ যে ইনস্টিটিউটের পরিচালক ছিল তার নাম কি? তার নাম হচ্ছে দ্য আর্থ সামিট, অপশান এ। এরপরের প্রশ্ন যে মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? অর্থাৎ মানব নিরাপত্তার প্রথম লক্ষ্যটা কি থাকে? মানব নিরাপত্তার প্রথম লক্ষ্য, এখানে অপশানগুলো আমরা প্রথমে পড়ি। ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা, ব্যক্তির জীবন ধারণের মান উন্নয়ন করা, ব্যক্তির বিকাশ সাধন সুনিশ্চিত করা এবং কোনোটি নয়। এখানে উত্তর হবে ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা, অর্থাৎ ব্যক্তির নিরাপত্তার জন্যই মানব নিরাপত্তার প্রধান লক্ষ্য নির্ধারিত হয়। এরপরে রয়েছে যে ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম। এখানে অনেকগুলি জঙ্গি গোষ্ঠীর নাম দেওয়া আছে, আল কায়দা, এলটিটিই অর্থাৎ লিবারেশন টাইগার অফ তামিল এলএম, কুকি এবং কোনোটিই নয়। কুকি হচ্ছে ভারতের একটি রাজ্য, মণিপুরে একটি জঙ্গি গোষ্ঠী আছে। এলটিটি হচ্ছে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী। আল কায়দা পাকিস্তান বেশ জঙ্গি গোষ্ঠী এবং এটি হলো ধর্মীয় ভিত্তিতে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠী, অর্থাৎ উত্তর হবে আল কায়দা। উত্তর হবে আল কায়দা। এরপরের প্রশ্ন আইওএম এর পুরো কথাটি হলো, অর্থাৎ আইওএম এর পুরো নাম কি? আইওএম এর পুরো নাম কি? প্রথমে অপশানগুলো দেখে নিই। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইউনাইটেড নেশন নেটওয়ার্ক অন মাইগ্রেশন, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন ফর মাইগ্রেশন এবং কোনোটি নয়। এখানে উত্তর হবে এ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এবং মনে রাখবে এটি 1951 সালে 1951 তৈরি হয়েছিল এবং এটি তৈরি করা হয়েছিল যাতে যারা মাইগ্রেট হয়, অর্থাৎ রিফিউজি, যারা উদ্বাস্তু, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়, তাদের যাতে সুবন্দোবস্ত করা হয়, সেই জন্যই এই আইওএম অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন তৈরি করা হয়েছিল।